আজকে আমাদের কি করেছে? কাউকে জাত বর্ণ বিভিন্ন ধরনের বেটে ভাগ করে রেখেছে। আমাদের সময় এসেছে আমরা ওই যারা বিভেদের রাজনীতি করছে, যারা বিভেদগামী পথে এগিয়ে যেতে চাইছে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে আমরা সমস্ত জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে দেশ এবং দেশবাসীকে কিভাবে ভালো একটা সরকার উপহার দেওয়া যায়, ভালো একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। শুনলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষের 80% মানুষ গ্রামে বসবাস করে, 20% মানুষ শহরে বসবাস করে, আপনারা জানেন ভালো করে। আর পশ্চিমবাংলার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এটা আমি বলছি না, বিধানসভায় শাসকের পক্ষ থেকে ডেটা দিয়েছে, তার ডেটা আমি বলছি। এটা মনে রাখবেন, আমি যদি একটা শব্দও চয়নে ভুল করি, মমতা ব্যানার্জি মহাশয় আমাকে ছাড়বে না। কোথাকার গাড়িতে কি হয়েছে, যদি অসত্য কথা উনি মাইকে বলছে, মানে বুঝতে পারছেন আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে চলাফেরা যা হচ্ছে প্রত্যেকটা শব্দ ওরা বিশ্লেষণ করছে। এই শব্দের মাধ্যমে কোনো কেস করা যায় না, কি একটু দেখো তো, বুঝতে পারছেন না? তো আমি 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এই ডেটাটা আমি কোথা থেকে নিয়েছি? বিধানসভা থেকে নিয়েছি, শাসকের দেওয়া ডেটা। এবার বলুন, আমাদের যারা কৃষি পরিবার থেকে উঠে এসেছি আমরা, বা এই 70% মানুষের মাসে ইনকাম কত জানেন? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডেটা বলছে, এই মানুষগুলোর পশ্চিমবাংলার কৃষকদের মাসে, কৃষক পরিবারের মাসিক আয় হচ্ছে 7,000-এর নিচে, বিলো 7,000। মানে ভাবতে পেরেছেন, 7,000-এর নিচে যদি আপনাদের আমার পরিবারের মানসিক ইনকাম, আমাদের ম্যাক্সিমাম তো কৃষক পরিবার থেকে উঠে আসা, 70% মানুষ আমরা যারা কৃষক পরিবারের সাথে যুক্ত। বলুন, তার ছেলেকে দিয়ে অর্থের বিনিময়ে, বেসরকারি বা অর্থের বিনিময়ে শিক্ষা পরিষেবা নিতে পারবে, শিক্ষা নিতে পারবে তো? তার ফলে কি হবে? স্কুল ছুট হবে, স্কুলে যাবে না, পয়সা নেই স্কুলে তুমি যেতে পারবে না, টাকা নেই স্কুলে আসতে পারবে না। সেই ব্রাহ্মণ্যবাদীদের, বর্ণবাদীদের চিন্তা ভাবনা আবার ফিরিয়ে নিয়ে আসছে বর্ণবাদীদের দ্বারা, যে কিছু ছেলেমেয়েরা যারা উচ্চ মানে বিত্তশীল যারা, তারা পড়াশোনা করবে, আর গরিবের ছেলেরা ওদের লাঠিয়াল হয়ে থাকবে। ওটা আমরা হতে দেব না। স্টুডেন্ট ফ্রন্টের কাছে আশা করব, এই আন্দোলনকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো মতেই পশ্চিমবাংলার কোনো স্কুলকে বন্ধ হতে দেওয়া যাবে না। যেটা বন্ধ করতে চাইছেন সরকার, জনকল্যাণমুখী সরকার হবে, বরঞ্চকে স্পেশাল ট্রিট করে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য সরকারকে প্রয়োজন ওখানে ভর্তুকি দিতে হবে, দিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে চালাতে হবে, এই দাবি তুলতে হবে। আমাদের পশ্চিমবাংলার কৃষক পরিবারে যখন প্রসঙ্গ আসলো বলে দিই, 7,000 টাকার নিচে ইনকাম জানেন? আর আমাদের পশ্চিমবাংলার কৃষি জমি 80 লক্ষ হেক্টর। পশ্চিমবাংলার কৃষি জমির পরিমাণ 80 লক্ষ হেক্টর জমি আছে, কৃষিকাজে ব্যবহৃত হয়। আর সেখানে আমাদের কৃষকদের মাসিক গড়াই 7,000 টাকার নিচে। আর চলে যান এতে মেঘালয়ে, মাত্র 313 হেক্টর জমি আছে ওই রাজ্যে কৃষি কাজের যোগ্য, মানে কৃষিজ ওখানে কৃষিকাজ হয়। সেখানকার কৃষকদের মাসিক গড়াই 30,000-এর কাছাকাছি। পলিসির অভাব, পলিসির অভাবের জন্য ডিফারেন্স। আমি চাই আপনারা এগিয়ে আসুন আগামী দিনে, আপনারা আইএস হয়ে উঠুন, আপনারা আইপিএস হন, আপনারা বিসিএস হন, আপনারা বড় বড় রাজনীতিবিদ হন, শিক্ষিত হন। আপনাদের সমাজ থেকে উঠে আসলে, কৃষক পরিবার থেকে একটা বড় নেতা হয়ে বিধানসভার মধ্যে গেলে, কৃষক পরিবার থেকে একজন আইএস আইপিএস হলে, কৃষক পরিবার থেকে একজন বিসিএস হলে, তাহলে পলিসি নিয়ে আসবে যাতে কিভাবে মেঘালয়ের মতো কৃষক পরিবাররা কিভাবে 30,000 ইনকাম করছে, আমিও কৃষক পরিবার থেকে উঠে আসছি, আমি এমন পলিসি তৈরি করব যাতে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা অন্তত 25,000, 30,000 বা 15,000 টাকা মাসে ইনকাম করে, তার ব্যবস্থা হবে। আপনাদের উঠে আসতে হবে, জেদ রাখতে হবে যে আমি আগামী দিনে ওই জায়গায় পৌঁছাবো, আমি ইউপিএসসি ক্লিয়ার করব, আমি বিসিএস ক্লিয়ার করব, আমি বড় নেতা হব। স্বচ্ছভাবে হতে হবে, এই টার্গেট আপনাদের করতে হবে। আপনারা যদি মনে করেন ওই গ্র্যাজুয়েশন হলো, মাস্টার্স হলো, ওই হলো, কলেজ গেলাম আসলাম, আলাদা জিনিস। তাহলে যেটা দেখছি, স্বাধীনতার 75 বছর পরেও আমাদেরকে এখন সরকারি স্কুল বন্ধ করে দিতে চাইছে, আর থানা বাড়াচ্ছে। সরকারি স্কুল বন্ধ করে থানা বাড়াচ্ছে। দরকার হচ্ছে থানা কমিয়ে সরকারি স্কুল বাড়ানো। যত শিক্ষা দেবে তত ক্রাইম কমবে, যত শিক্ষা দেবে তত অরাজকতা কমবে, যত শিক্ষা দেবে তত দুর্নীতি কমবে, যত শিক্ষা দেবে তত তোলাবাজ দেওয়া সাইড হয়ে যাবে, যত শিক্ষা দেবে তত শিক্ষিত মানুষ আইনসভার মধ্যে গিয়ে জনগণের জন্য আইন তৈরি করবে। আর এরা সুকৌশলে শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়ে থানা বাড়াচ্ছে, যাই যেটা চাই তার উল্টো করছে। তাই আমাদেরকে এই সমাজ ব্যবস্থার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমরাও সমাজের একটা অংশ,
ছাত্র যুবরাও সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি স্টুডেন্ট ফ্রন্টের এই প্রোগ্রাম থেকে আমি সমস্ত যুব সম্প্রদায়ের মানুষের কাছে, যুব সম্প্রদায়ের কাছে আমি আহ্বান করছি, আপনারা আসুন আগিয়ে রাজনীতির ময়দানে, রাজনীতির ঝান্ডা আপনারা নিন, আপনাদের কাঁধে তুলে নিন, আপনাদের ঝান্ডা কাঁধে তুলে নিয়ে স্বচ্ছভাবে, ওই সংস্কৃতির নামে অপসংস্কৃতির কথা বলছি না, স্বচ্ছভাবে রাজনীতি করুন। যার যে দলটা মিডিয়ার মাধ্যমে বলছে, যার যার আইডিওলজিকে ভালো লাগবে আসুন, এগিয়ে আসুন, কিন্তু যুব সম্প্রদায়ের হাতে ব্যাটনটা থাকুক। তাহলে এরা কিছু করতে হবে, কম্পিটিশন করতে হবে। মনে করি যুব সমাজের মধ্যে যারা আছেন যে ও এটা করছে, আমি এর থেকে বেটার পলিসি দেবো, এই প্রবণতা আমাদের যুবদের মধ্যে আছে। ভারতবর্ষ, দুঃখ লাগে, ভারতবর্ষের প্রায় 60 কোটির ওপরে যুব সম্প্রদায় আছে, কিন্তু দেখুন কাউকে ধর্মের নামে, কাউকে বর্ণের নামে, কাউকে জাতের নামে বিভিন্নভাবে ভাগ করে রেখে দিয়েছে। দেশের সরকার যদি এই 60 কোটি যুবককে সঠিকভাবে কাজে লাগাতো, দেশের উন্নয়নের স্বার্থে এদেরকে যদি কাজে লাগাতো, আজ চীন আমেরিকা আমাদের পিছনে থাকতো, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ আসনে থাকতাম। আজকে আমাদের কি করেছে? কাউকে জাত বর্ণ বিভিন্ন ধরনের ভাগ করে রেখেছে। আমাদের সময় এসেছে, আমরা ওই যারা বিভেদের রাজনীতি করছে, যারা বিভেদগামী পথে এগিয়ে যেতে চাইছে, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে আমরা সমস্ত জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে দেশ এবং দেশবাসীকে কিভাবে ভালো একটা সরকার উপহার দেওয়া যায়, ভালো একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। সাজিদ হোসেনের দুটো কথা, লাস্ট একদম শেষের দিকে এসেছি। এখানে কজনের নাম দিয়েছে ওপরে? আনিস খান, স্বপ্নদীপ, সাজিদ, ফাইজান, উত্তম মাড্ডি। এটা তো শুধু নাম, ব্যানারের ছোট জায়গা। প্রায় এই ধরনের আক্রমণ নেমে আসছে ছাত্র যুবদের ওপরে। আমি গিয়েছিলাম রুমা ওরাও দিনাজপুরে, আমার আদিবাসী সমাজের মেয়ে, উনি, তার উপরে পুলিশে আক্রমণ হয়েছিল, আবগারি দপ্তরে আক্রমণ হয়েছিল, বিভিন্নভাবে বিভিন্ন আক্রমণ। স্বপ্নদ্বীপের এখনো সেই সময় কদিন যা মুখ্যমন্ত্রী যে তৎপরতা দেখালেন, আমি তো একটু মনে সাহস পেয়েছিলাম, এবার হলে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে র্যাগিং বন্ধ হবে, ছেলেমেয়েরা যারা মেধা নিয়ে যাচ্ছে, যে লক্ষ্যে যাচ্ছে, লক্ষ্য পূরণ হবে। তার কয়েকদিনের মধ্যে দেখলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম উত্তম মাড্ডি, তার সাথে যেভাবে অন্যায় করা হলো, যাতে তাকে এবার সে র্যাগিংয়ের শিকার হয়ে সুসাইড করতে বাধ্য হলো। ফাইজান আহমেদ, IIT খড়গপুর, সেখানে একই অবস্থা। আমি তার মায়ের সাথে কথা বলেছিলাম, আমাকে সরাসরি তার মা একটা কথা বলল যে রাজ্য সরকারের গাফলতির জন্য, রাজ্য সরকারের ঢিলেমের জন্য ফাইজান আহমেদ বিচার পাচ্ছে না। আনিসের কথা তো আমরা নতুন করে বলতে লাগবে না। ঠিক সাজিদের ক্ষেত্রেও দেখুন, বা রাজ্যে যেগুলো ঘটে চলেছে দেখুন, শুধু যেখানে রাজ্য সরকার দেখছে রাজনৈতিক ফায়দা আছে, সেইগুলোকে নিয়ে হই হই করছে। লক্ষ্য ছিল আমার মনে রাজ্য সরকারের, যাদবপুর ইউনিভার্সিটিতে তারা ঘেঁষতে পারছিল না, একটা ইউনিট খুলতে হবে। আমাদের স্বপ্নদ্বীপের যে দুর্ঘটনা ঘটলো, আমাদের স্বপ্নদ্বীপকে সামনে রেখে ইউনিট খোলা, ওই কাকে একজনকে ইউনিটের দায়িত্ব দিয়ে দিল। এই লক্ষ্য এদের। এই অপদার্থ সরকারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যেমন আনিসের পাশে আছি, স্বপ্নদ্বীপের পরিবারের পাশে গিয়েও আছি, তার পরিবারকেও বলে এসেছি। সাজিদ থেকে শুরু করে উত্তম মাড্ডি এবং যারা আছেন, যারা আক্রান্ত হচ্ছে বিভিন্নভাবে, তাদের পাশে আমরা থাকবো। আমরা ভুলে গেলে চলবে না, আমাদের নাজিব আহমেদকেও কিন্তু এখনো সিবিআই খুঁজে বার করতে পারেনি। 7 বছর অতিবাহিত হয়ে গেল, নাজিবকে তার মায়ের কাছে এখনো ফিরিয়ে দেয়নি। তাই আমরা আশা করবো সিবিআই দ্রুত তদন্ত করবে, তার বাড়ির কাছে, তার পরিবারের কাছে তাকে যেমন ফিরিয়ে দেবে। রোহিত ভৌমলার কথা আমরা কিন্তু ভুলিনি, তাকে সুসাইড করতে বাধ্য করেছিল, সে নিম্ন বর্গের ছিল, সে পিছিয়ে বর্গের, সে হায়দ্রাবাদের অত দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, অনেকে সহ্য হচ্ছিল না, বাধ্য করিয়েছিল। আমরা ভুলে যাইনি লোধা সবর জাতির প্রথম যিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল, চুনি কোটাল, তাকে এমন মানসিক চাপ দিয়েছিল, তাকে সুসাইড করতে বাধ্য করেছিল। তবে আমি আপনাদেরকে বলবো, যারা আছেন আপনাদের মধ্যে অনেক মানসিক চাপ আসবে, মানসিক চাপকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে জয়। আমরা যত এগিয়ে যেতে পারবো মানসিক চাপকে উপেক্ষা করে, আমাদের সামনে যত সমস্যা তৈরি হবে, মনে করবেন তত আমরা এগিয়ে যাচ্ছি। যত রাত গভীর হচ্ছে, যত সমস্যা আমাদের সম্মুখীন ফেস করতে হচ্ছে, জানবেন তত আমরা ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। একদিন এই গভীর রাত কেটে সকাল আসবে, সেই সকালের আমরা অপেক্ষা করছি, যে এই সকালে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, উচ্চবর্ণ নিম্নবর্ণর কোনো ভেদাভেদ থাকবে না, অর্থের কোনো ভেদাভেদ থাকবে না। প্রতিটা ছেলে তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে 2021-এর ক আইন অনুযায়ী বিনামূল্যে শিক্ষা পাবে। যতদিন আমরা এইটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করছি, আমাদের লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে